তো দেখো তোমাদের এইচএসসি সেকেন্ড পেপারে কোশ্চেন নাম্বার 3-তে মেবি এই কোশ্চেনটা আছে। কথা বুঝছো? নাম কি? ইউজ অফ স্পেশাল ফ্রেজেস অ্যান্ড ওয়ার্ড। আচ্ছা, প্রথমে ফার্স্ট অফ অল আমাদেরকে জানতে হবে যে স্পেশাল ফ্রেজ আর ওয়ার্ড বলতে কি জিনিস, তাই না? তোমাদের একটা কথা বলি, আমাদের জাতীয় দল আছে না? আমাদের জাতীয় দলের ক্রিকেটারদের যদি নাম বলতে বলি অনেকেই বলতে পারবে। কথা বুঝছো? কিন্তু বাংলাদেশের জাতীয় দল বাদে আরো অনেক ক্রিকেটার আছে কিনা, আমরা কি তাদের নাম জানি? অনেকেরই নাম জানি না। কথা বুঝছো? আমি যদি এখন বলি যে বাংলাদেশের বোলারকে, ভালো বোলার, তোমরা ডিরেক্ট বলবা যে মোস্তাফিজুর রহমান, তাই না? আর যদি বলি একজন ভালো ব্যাটসম্যানের নাম বলো, তাহলে ডিরেক্ট বলবা যে সাকিব আল হাসান, তাই তো নাকি? এখন তারাই আমাদের কাছে ক্রিকেটের স্পেশাল। কথা বুঝছো? ঠিক এরকম স্পেশাল ফ্রেজ ওয়ার্ড বলতে ওই সকল ওয়ার্ডদের বোঝায় যাদের স্পেশাল কিছু ব্যবহার রয়েছে। এগুলো স্বাভাবিক কোনো ওয়ার্ড ফ্রেজের মতো না। কি বললাম? স্বাভাবিক কোনো ফ্রেজের মতো না যেটা আমরা নিজে নিজে বানাইতে পারি। এর নির্দিষ্ট একটা স্ট্রাকচার আছে। যেমন লক্ষ্য করো যে আমি যদি বলি এ গুড বয়, কি বললাম? আচ্ছা, এ গুড বয়, ঠিক না? এটা কিন্তু আমি নিজে নিজে বানাইলাম। আমি বলতে পারি যে আবার এ ব্যাড বয়, বলা যায় কি যায় না বলেন তো? এটা কিন্তু আমরা ইচ্ছা মতো রূপ চেঞ্জ করতে পারতেছি, তাই না? কিন্তু তোমাদের স্পেশাল ফ্রেজ এবং যে ওয়ার্ড আছে এগুলোর নির্দিষ্ট একটা স্ট্রাকচার আগে থেকে দেওয়া আছে। একে ইচ্ছা করলে আমরা কিন্তু ওই ওয়ার্ডটাকে আমরা চেঞ্জ করতে পারবো না। ওটা হচ্ছে গ্রামারে ফিক্স করা। এই ওয়ার্ডগুলোকে স্পেশাল ফ্রেজ এবং ওয়ার্ড বলা হয়। ফ্রেজ মানে একগুচ্ছ শব্দ, ওয়ার্ড বলে তো একটাই শব্দ। কি কথা কি বুঝছো? তো দেখো স্পেশাল ফ্রেজ এবং ওয়ার্ড আর এর মধ্যে তোমাদের বোর্ডে আসা যেগুলা, কি বললাম, যেগুলো এইচএসসি পরীক্ষায় বোর্ডে আসছে, আমরা শুধু ওইগুলোর সমাধান করবো আর কি। কথা কি বুঝছো? এর মধ্যে প্রথম কোনটা আমি দেখি। এখানে তোমাদের 10টা গ্যাপ থাকবে। এই 10টা গ্যাপের মধ্যে আমি চেষ্টা করব যে 15টা রুলের মধ্যে কভার করা। আর 10টা গ্যাপ থাকবে, 15টা রুল তো নিতেই হবে, একটার জন্য এক্সট্রা। ঠিক আছে? তো লক্ষ্য করেন, প্রথম আমি যেটা দিলাম সেটা হচ্ছে 1 নাম্বার। এক নাম্বার আমি রুল 1 দিলাম এখানে। রুল 1 এদিকে রুল 1 প্রথমে যেটা দিব আমি তোমাদের বি ভাব প্লাস বন্ড, বি ও আর এন। আচ্ছা, বি ভাব প্লাস বন্ড মানে কি বোঝানো? এম ইজ আর ওয়াজ ওয়ার প্লাস বন্ড। এই শব্দটা বেয়ার থেকে কি থেকে হয়েছে? বি ই এ আর, বেয়ার থেকে শব্দটা বন্ড হয়েছে। আমরা জানি সকল বি ভার্বের পরে কি হয়? ভিতরি হয়। কথা কি বুঝছো? আচ্ছা, এটা তোমরা কিভাবে ব্যবহার করবা, কেমনে ব্যবহার করবা? আমরা এটা সাধারণত গ্রামারে এইভাবে ব্যবহার করি, মানুষের জন্মস্থান, তারিখ, ঠিকানা, কথা বুঝছো, এগুলো উল্লেখ করার জন্য এই বিভা প্লাস বন্ড ফ্রেজটা কি করা হয়? ইউজ করা হয়। স্ট্রাকচারটা কিরকম থাকবে? আমি স্ট্রাকচারটা লিখছি। এখানে সাবজেক্ট থাকবে। কি থাকবে? সাবজেক্ট থাকবে। এই সাবজেক্টের জায়গায় গণ্যমান্য ব্যক্তির নাম দেওয়া থাকবে, যাদেরকে সবাই চিনে জানে। কথা বুঝছো? রবীন্দ্রনাথ, কাজী নজরুল ইসলাম, শেক্সপিয়ার, এক কথায় যাকে সবাই চিনে আর কি, এক কথা ভাইরাল আগেকার যারা। ঠিক আছে? এরপরে তোমাদের যে বিভা প্লাস বন্ড, বিভা প্লাস বন্ড শব্দটা কি লেখা থাকবে। এরপরে তোমাদের যেটা থাকবে স্থান, তারপরে হচ্ছে সাল, তারপর হচ্ছে এরপরে তারিখ, তারপরে হচ্ছে ঠিকানা, এক কথায় অ্যাড্রেস দেওয়া থাকবে। ADDRESS কি লেখা থাকবে? যদি দেখো যে সাবজেক্টের পরে গ্যাপ আছে, কি আছে? সাবজেক্টের পরে গ্যাপ আছে, এরপরে এই গ্যাপের পরে এখানে গণ্যমান্য কোনো ব্যক্তি বসে আছে, এরপরে স্থান, সাল, তারিখ, ঠিকানা দেওয়া আছে। ঠিক আছে? তাহলে তোমরা বুঝবা যে এখানে বিভাব প্লাস ব্রণ। বিভাব বলতে এম ব্রণ, ইজ ব্রণ, আর ব্রণ, ওয়াজ ব্রণ, ওয়ার ব্রণ এগুলোকে নির্দেশ করে। আর বেশিরভাগ তোমাদের ওয়াজ ব্রণ ব্যবহার হয়েছে। কথা বুঝছো? এখানে সাধারণত অতীত যারা খুব গণ্যমান্য লোক ছিল তাদেরকে নির্দেশ করার জন্য, তাদের জন্ম তারিখ, স্থান, ঠিকানা নির্দেশ করার জন্য কি করা হয়? মানে ব্যবহার করা হয়। তোমাদের আমি দেখি যদি বোর্ডে যেভাবে আসে, এক্সাম্পল দিই। কাজী নজরুল ইসলাম, কি দিলাম?
কাজী নজরুল ইসলাম আমাদেরকে জাতীয় কবি, তাই তো? ড্যাশ তারপরে হচ্ছে ইন, আচ্ছা 1899। এই যে দেখো আমি এখানে কি দিছি, সাল দিছি না? এখানে তার জন্ম তারিখ, স্থান এগুলো লেখা থাকবে। কথা বুঝছো? তাহলে কি হবে বলেন তো? ওয়াজ বোর্ন। এটা সব প্যাসিভ ফর্মে আছে। কি আছে? ওয়াজ বিও, আর এখানে গণ্যমান্য ব্যক্তির নাম লেখা থাকবে। কথা বুঝছো? আর এরপরে স্থান সাল তারিখ দেওয়া থাকবে। তাহলে বুঝবা যে এখানে ওয়াজ বোর্ন। ঘটনা যদি প্রেজেন্ট টেন্স হয় ইজ বোর্ন, আর বোর্ন এগুলো হতে পারে। কি কথা কি বুঝছো? ধরুন আমি বললাম যে আরেকটা দিন রবীন্দ্রনাথ আমাদের কি বিশ্বকবি না? আচ্ছা আমি বললাম যে রবীন্দ্রনাথ, RABINDRANATH, রবীন্দ্রনাথ টেগর, TAGOR টেগর, নাকি? ড্যাশ ইন 1861। এখানে স্থান সাল তারিখ লেখা থাকবে। তাহলে কি হবে তাহলে বলেন? ওয়াজ। ঠিক আছে? তাহলে এটা বুঝবা কিভাবে? সহজ কথা, গণ্যমান্য ব্যক্তির নাম দেওয়া থাকবে, এরপরে গ্যাপ থাকবে, স্থান সাল তারিখ ঠিকানা দেওয়া থাকবে। কথা বুঝছো? সেক্ষেত্রে ওয়াজ বোর্ন শব্দটা কি হবে? ঠিক আছে, এটা আমি চেঞ্জ করে দিলাম। এটা 1 নাম্বার থাকবে। খুব সহজ, মানে যতগুলো ইন্টারমিডিয়েটের কোশ্চিনের প্যাটার্ন আছে সবচেয়ে সহজ, যেখানে মানে সহজে নাম্বার তুলতে পারে, তার মধ্যে এটা হচ্ছে একটা। তারপরে 2 নাম্বার কি? রুল 2। এরপরে দিলাম যে হেড বেটার। কি দিলাম? হেড বেটার, BETTER, হেড বেটার। এটা হচ্ছে কি? পড়াই ভালো। কি দিলাম? পড়াই ভালো অবলিক পড়াই ভালো ছিল। কি দিলাম? ভালো ছিল। এটা অর্থ কি বলেন? পড়াই ভালো এবং পড়াই ভালো ছিল। আচ্ছা, এটা সাধারণত উপদেশ দেওয়াতে ব্যবহার হয়। কি দেওয়াতে? উপদেশ, অ্যাডভাইস, ADVIC, উপদেশ দেওয়াতে কি হয়? ব্যবহার হয়। স্ট্রাকচারটা কি? স্ট্রাকচারটা হচ্ছে সাবজেক্ট, কি থাকবে? সাবজেক্ট প্লাস, এরপরে গ্যাপ থাকবে, এরপরে জুয়াল থাকবে, এরপরে অবজেক্ট কিংবা এক্সটেনশন বা কমপ্লিমেন্ট লেখা থাকবে। এটা কখন ব্যবহার করবেন? মনে করো যে তুমি কয়েকদিন ধরে অসুস্থ, কথা বুঝছো, কিন্তু তুমি ডাক্তারের কাছে যাচ্ছ না। এখন তুমি একটা বন্ধুর কাছে বলতেছো, দোস্ত আমাকে খুব অসুস্থ লাগতেছে, কি করা যায়? এখন সে যদি তোমাকে পরামর্শ দেয়, দোষ ইউ হ্যাড বেটার কনসাল্ট উইথ দ্য ডাক্তার, মানে কি? তোমার ডাক্তারের সাথে পরামর্শ করাই ভালো। কথা বুঝছো? ধরে নাও একটা বই তোমাদের কিনতে বললাম, বইটার দাম ধরে নাও 250 টাকা, ঠিক আছে? এখন তুমি না আমি বইটা কিনবো না, আলসেমি করে এখন তুমি বললা কি একটা কাজ, বইটা আমি ফটোকপি করবো। এখন ফটোকপি করে দেখা যাচ্ছে প্রায় 200 টাকা পড়ে গেছে। কয় টাকা সেভ হইলো? ফটোকপি বই আর এমনিতে বইটা কি এত একটু ডিফারেন্স আছে? তখন তুমি নিজে নিজেই বলবা যে আমার বইটি কেনাই ভালো ছিল। কথা বুঝছো? আই হ্যাড বেটার বাই দ্য বুক। বলেন তো আমার কলেজে যাওয়াই ভালো ছিল, ইংরেজি কি হবে? আই হ্যাড বেটার গো টু কলেজ। এরকম আমার কাজটি করাই ভালো ছিল, আই হ্যাড বেটার দুটা ওয়ার্ক। এটা নির্ভর করবে ভালো করাই ভালো না করাই ভালো ছিল, এটা নির্ভর করবে তোমার টেন্সের উপরে। ওই যে অনুচ্ছেদটা দেওয়া থাকবে, এই অনুচ্ছেদটা প্রেজেন্ট টেন্স রিলেটেড না পাস্ট টেন্স রিলেটেড। কি কথা কি বুঝছো? এটা একবারে খুবই সোজা, ঠিক আছে? তাই ইনশাআল্লাহ এক্সাম্পল দেওয়া লাগবে না। আচ্ছা, এরপরে দেখেন আমরা রুল কত 3-তে যাব। হ্যাঁ, এরপর দেখেন এটা রুল 3, খুবই সহজ, আমি শর্ট করে খালি বলছি। টু হ্যাভ, কি দিলাম? টু হ্যাভ ভার্ব প্লাস টু, টু হ্যাভ ভার্ব প্লাস টু। আচ্ছা, টু হ্যাভ ভার্ব প্লাস টু মানে কি? এটা সেমি মডাল। কোন মডাল? সেমি মডাল। টু হ্যাভ ভার্ব প্লাস টু মানে আমি যেটা বোঝাতে চাচ্ছি সেটা হচ্ছে হ্যাভ টু, কি হ্যাভ টু, হ্যাজ টু, এরপরে কি হ্যাড টু। এখানে যেটা হচ্ছে ক্রিয়া প্লাস, কি দিলাম? ক্রিয়া প্লাস
তেই হবে, কি দিলাম, তে হবে অবলিক তেই হয়েছিল, তেই হয়েছিল, হয়েছিল। ঠিক আছে, সাবজেক্ট বা কর্তাকে কোনো কাজ করতেই হবে, কি বললাম, সাবজেক্ট বা কর্তাকে কোনো কাজ করতেই হবে, এরূপ কোনো বাধ্যবাধকতামূলক কাজ যদি বুঝাই তাহলে হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু কি করতে হবে, ব্যবহার করতে হবে। কি কথা কি বুঝছো? আচ্ছা, আমরা ফরজ কাজ বুঝি না, ফরজ কাজ কি করতেই হয় না? তো সেক্ষেত্রে এই ফরজ কাজ যেখানে বাধ্যবাধকতা বুঝাবে সেখানে হ্যাভ টু, হ্যাজ টু ব্যবহার হবে। ঠিক আছে, যেমন ধরে নাও তুমি বলতে পারো যে মাই এক্সাম প্রিপারেশন ইজ নট গুড অ্যাট অল, মানে কি, আমার পরীক্ষার প্রস্তুতি মোটেই ভালো নয়। কথা বুঝছো? আচ্ছা, সো আই হ্যাভ টু রিড অ্যাটেন্টিভলি, সুতরাং আমাকে মনোযোগ সহকারে পড়তেই হবে, আদারওয়াইজ আই উইল ফেল ইন দ্য এক্সাম, অন্যথায় আমি পরীক্ষায় কি করব, ফেল করব। এরকম, যেমন ট্রিস আর আওয়ার বেস্ট ফ্রেন্ড, তাই না, গাছ আমাদের সর্বোত্তম বন্ধু, বাট মেনি ডিসঅনেস্ট পিপল কাট দেম আনওয়াইজলি, অনেক অসৎ লোক তাদেরকে মূর্খের মতো কেটে ফেলে। কথা বুঝছো? এখন সো উই হ্যাভ টু স্টপ কাটিং ডাউন ট্রিস, আমাদের গাছ কাটা কি করতে হবে, বন্ধ করতেই হবে, আদারওয়াইজ আওয়ার এনভায়রনমেন্ট উইল বি অ্যাট স্টেক, আমাদের পরিবেশটা বিপন্ন হবে। কি কথা বুঝছো? তাহলে যেখানে দেখবেন যে ফরজ কাজ মানে সাবজেক্ট বা কর্তাকে করতেই হবে, না করলে বিপদ আছে, সেক্ষেত্রে হ্যাভ টু, হ্যাজ টু কি করতে হবে, ইউজ করতে হবে। তাহলে স্ট্রাকচারটা কি হবে বলেন তো? স্ট্রাকচারটা প্রথমে সাবজেক্ট, ঠিক হেড বেটার বললাম না একটু আগে, হেড, ওই হেড বেটারের স্ট্রাকচারটা আর হ্যাভ টু, হ্যাজ টু স্ট্রাকচারটা একই, তোমাদের কনফিউশন লাগাবে এটা। দেখো যখন তোমরা বোর্ড কোশ্চেনগুলো সমাধান করবা, তবে মনে রাখবা হেড বেটার হয় উপদেশে আর হ্যাভ টু, হ্যাজ টু হয় বাধ্যবাধকতামূলক কাজে। ঠিক আছে, তাহলে এখানে গ্যাপ, এরপরে থাকবে ভার্বের বেস ফর্ম, তারপরে এরপর থাকবে কি অবজেক্ট এক্সটেনশন। কি কথা কি বুঝছো? আমি যদি একটা এক্সাম্পল দিই, কথা বুঝছো, এভাবে দিলাম যে মাই এক্সাম, কি দিলাম, মাই এক্সাম ইজ KNOCKING নকিং এট দ্য ডোর, নকিং এট দ্য ডোর মানে কি, দরজায় কারা নাড়া, মানে খুব সন্নিকটে, নকিং এট দ্য ডোর মানে কি সন্নিকটে একটা ফ্রেজ। কথা বুঝছো? মাই এক্সাম ইজ নকিং এট দ্য ডোর, আমি এরপরে আরেকটা লাইন বললাম, বাট মাই এক্সাম প্রিপারেশন ইজ নট গুড এট অল, আমার পরীক্ষার প্রস্তুতি মোটেই ভালো নয়, নাকি একটা লাইন বাদ দিলাম আমি, সো আই স্টাডি ওয়েল, কি এরপরে আদারওয়াইজ, OT আর WISE, আদারওয়াইজ নাকি, আই উইল ফেল ইন দা এক্সাম, অন্যথায় আমি পরীক্ষায় কি করব, ফেল করব। বিষয়টা আশা করি বুঝতে পেরেছো। তবে এগুলো নেগেটিভ আকারেও মাঝে মাঝে ব্যবহার করা যায়, তবে এগুলোকে নেগেটিভ করলে ডু নট, ডাজ নট, ডিড নট ইউজ করতে হবে। কথা বুঝছো? এখন দুটো প্র্যাকটিস করো আমার সাথে, না হলে তোমাদের এটা হবে না। দেখেন, আমি এখন যদি বলা হয় যে আমাকে কাজটি করতেই হবে, ইংরেজি কি হবে বলো, I have to do the work, তোমাকে কাজটি করতেই হবে, তাকে কাজটি করতেই হবে। এখানে একটা জিনিস লক্ষ্য করছো, আমিটা আমাকে বলতে হচ্ছে, তুমিটা তোমাকে বলতে হচ্ছে, সেটা তাকে বলতে হচ্ছে। আর যদি পাঁচটার হতো তেই হয়েছিল, কথা বুঝছো, মনে করো কোনো কাজ করতেই হয়েছিল, কথা বুঝছো, আমাকে একটি ফোন কিনতেই হয়েছিল, তাহলে আই হ্যাড বেটার বাই এ সরি আই হ্যাড টু বাই এ ফোন। কি কথা কি বুঝছো? আচ্ছা, তাহলে বুঝতে পেরেছো বিষয়টা। এখন আমাকে বলো তো যে তোমাকে অ্যাডমিট কার্ড আনতেই হবে, ইউ হ্যাভ টু ব্রিং দ্য অ্যাডমিট কার্ড, কথা কি বুঝছো? আচ্ছা, তাহলে হ্যাভ টু, হ্যাজ টুর ব্যবহার গেল, তাই না? এখন দেখো এরপরে রুল কত হবে, রুল 4, লক্ষ্য করে, এবার লক্ষ্য করো, বুঝতে পারতেছো তো নাকি? আমি কিন্তু খুব দ্রুত যাচ্ছি। আচ্ছা, আচ্ছা এবার লক্ষ্য করো, রেডি করছো? সমস্যা নেই, এরপরে লক্ষ্য করেন, রুল 4 না, এরপরে হচ্ছে উড রেদার, কি দিলাম, উড
রাদার, আর এটি আর উড রাদার ড্যাশ ড্যাশ দেন। এটার অর্থ কি? বরং, বরং নমস্কার, বরং ড্যাশ ড্যাশ চে। কি বললাম? বরং ড্যাশ ড্যাশ চে। আচ্ছা, এখানে একটা স্ট্রাকচার আগে লিখি, স্ট্রাকচারটা আগে লিখে দিই, তারপরে বলি কিভাবে পড়তে হবে। সাবজেক্ট থাকবে, কি থাকবে? সাবজেক্ট থাকবে। এরপরে তোমাদের কি দেওয়া থাকবে? গ্যাপ দেওয়া থাকবে, বুঝছেন? এরপরে ভার্বের বেস ফর্ম বা ভি1 দেওয়া থাকবে, এরপরে অবজেক্ট লেখা লাগবে, এরপরে এক্সটেনশন, এরপরে তোমাদের আবার দেন দেওয়া থাকবে, দেন দেওয়ার পরে এরপরে ভার্ব প্লাস অবজেক্ট এক্সটেনশন দেওয়া থাকবে। কি কথা বুঝছো? সবচেয়ে মজার বিষয় কি, দেন প্লাস ভি1 থাকলে, কি বললাম, দেন প্লাস ভি1 থাকলে উড রেদার ব্যবহার করতে হবে। উড রেদার কথাটার মানে কি? চেয়ে বরং, কি বললাম, চেয়ে বরং। দুটি কাজের মধ্যে, কি বললাম, দুটি কাজের মধ্যে একটি তোমার পছন্দ আর একটি অপছন্দ। কথা বুঝছো? হ্যাঁ, অধিকতর আর কি। যেটা তোমার অধিক পছন্দ সেটা ব্যবহার হবে সাবজেক্টের কাছে, কথা বুঝছো? আর যেটা তোমার মানে কম পছন্দ এটা ব্যবহার হবে দেনের পরে, মানে দুটো ভার্ব। কথা কি বুঝছো? একটা উড রেদারের পরে ব্যবহার হবে আর একটা দেনের পরে ব্যবহার হবে, দুটো কাজ। এখন যদি বলা হয় যে বেগিং ইজ নট এ প্রফেশন, মানে কি? ভিক্ষা করা কি নয়, পেশা নয়। ভিক্ষা করা পেশা না। আচ্ছা, নোবডি লাইকস আল বেগার, মানে কি কেউ ভিক্ষুককে কি করে না, পছন্দ করে না। এখন তোমাকে যদি বলা হয় যে তোমার এখন শর্টেজ অফ মানি, এখন কি করবা? তুমি তাহলে ভিক্ষা করো, তোমার যেহেতু টাকা নাই। এখন তুমি যদি বলো যে আমার আত্মসম্মানে লাগবে না, তো তুমি যদি বলো আমি উপবাসে থাকবো তবুও ভিক্ষা করব না, তাহলে আই উড রেদার, কথা বুঝছো, স্টপ, কি বললাম, আই উড রেদার স্টপ দেন বেগ। ঠিক আছে? এখন যদি বলে আমি অপেক্ষা করব তবুও যাব না, কোনটা পছন্দ তোমার? অপেক্ষা করো না, তাহলে হবে আই উড রেদার ওয়েট দেন গো। কি কথা কি বুঝছো? এখন যদি বলে আমি পড়বো তবুও লিখবো না, আই উড রেদার রিড দেন রাইট। আমি বইটি কিনবো, আমি বইটি কিনবো তবুও ফটোকপি করব না, কি হবে? আই উড রেদার বাই দা বুক দেন কপি দা বুক। এইরকম করে। কি কথা কি বুঝছো? দুটো কাজের মধ্যে একটি পছন্দ আর একটি অপছন্দ। একটা কথা আছে না, ভাঙবো কিন্তু মচড়াবো না, এরকম আছে না? এই ঠিক এটার মতো, একটা চেয়ে আরেকটা করা শ্রেয় তার কাছে। কি বুঝতে পেরেছো বিষয়টা? করাই এরপরে তাহলে বোঝা গেছে বিষয়টা? আচ্ছা, এরপরে লক্ষ্য করেন, তা আমি কি একটা এক্সাম্পল দিব? আচ্ছা, আমি দুটো এক্সাম্পল আমি শুনো, একটা অনুচ্ছেদ আকারে থাকবে আর কি, কথা বুঝছো? আচ্ছা, অনুচ্ছেদ আমি আকারে দিলাম না, আমি এমনি দিলাম যে ড্যাশ, কি থাকবে, আই ড্যাশ স্টার STARV স্টার নাকি দেন বেক। কি হবে বলেন? এই যে কিভাবে বুঝবেন? এই যে এখানে দেনের পরে ভার্বের বেস ফর্ম দেওয়া থাকবে একটা। কি বোঝা গেছে? আচ্ছা, এবার একটা লক্ষ্য করেন। আচ্ছা, এটা খুব সোজা, তোমাদের ইন্টারমিডিয়েটের মধ্যে যতগুলো টপিক আছে তার মধ্যে এইটা একটা সহজ টপিক। এখানে যে স্টুডেন্টটা আসলে নাম্বার পাবে না, কথা বুঝছো, তার কপালে শনির দশা আর কি, মানে আসলে হবেই না একদম। এবার কত? রুল 5। কি রুল 5? এবার আমরা জানবো যে হোয়াট ইফ এর ব্যবহার। হোয়াট ইফ কি? হোয়াট ইফ এর অর্থ কি বলেন তো? না, তাহলে কি হবে, মানে কেমন হবে, কি হতো, আশঙ্কা অর্থে ব্যবহার হবে। কি বললাম? আশঙ্কা। তারপর কারো কাছে কোনো কিছু মানে জানতে চাওয়া, কারণ ও কারো মানে অভিব্যক্তি জানতে চাওয়ার ক্ষেত্রে হোয়াট ইফ ব্যবহার হয়, কথা বুঝছো? আর আশঙ্কা অর্থে কি হয়, মানে ভয় ভীতি প্রকাশের জন্য হোয়াট ইফ কি করা হয়, ব্যবহার করা হয়। এর স্ট্রাকচারটা কি জানেন? সব যে স্ট্রাকচারটা আগে শুনেন, স্ট্রাকচারটা খুব মজা। এই যে ড্যাশ, কি থাকবে, ড্যাশ প্লাস এই যে একটা অ্যাসার্টিভ সেন্টেন্স দেওয়া থাকবে, অ্যাসার্টিভ, এই যে অ্যাসার্টিভ সেন্টেন্স দেওয়া থাকবে। আর মজার বিষয় হলো অ্যাসার্টিভ সেন্টেন্সের শেষে প্রশ্নবোধক চিহ্ন দেওয়া থাকবে। মাশাআল্লাহ, কথা কি বুঝছো? অ্যাসার্টিভ সেন্টেন্স মানে কি, শুরুতে সাবজেক্ট থাকবে, তারপর ভাব থাকবে, এরপরে শেষে
প্রশ্নবোধক চিহ্ন থাকবে আর কি। অ্যাসার্টিভ সেন্টেন্স কি থাকবে? প্রশ্নবোধক চিহ্ন থাকবে। আচ্ছা, দুটো এক্সাম্পল দিই তাহলে বিষয়টা বুঝে যাবেন। ধরে নাও ইউ ওয়ান্ট টু বাই এ নিউ শার্ট, কথা বুঝছো? তুমি একটা নতুন শার্ট কিনতে চাও, কথা বুঝলে নাই, আর তুমি একটা বন্ধুকে সাথে নিয়ে গেছো, ঠিক আছে? এখন তুমি যদি শার্টটা তোমার পছন্দ হয়ে গেছে, কথা বুঝছো, এখন তোমার বন্ধুর অভিব্যক্তি জানার জন্য, দোস আই লাইক দ্য শার্ট ভেরি মাচ, আমি শার্টটাকে খুব পছন্দ করি, কথা বুঝলে নাই, হোয়াট ইফ আই বাই ইট, হোয়াট ইফ আই বাই ইট, আমি এটা কিনলে কেমন হবে? কি রে, আমি এটা কিনলে কেমন হবে? এটা হচ্ছে কারো অভিব্যক্তি জানানো। তাহলে কি হবে? ড্যাশ ড্যাশ থাকবে, ড্যাশ, তাহলে কি হবে? হোয়াট, সরি, আই বাই ইট, এরকম প্রশ্নবোধক চিহ্ন থাকবে শেষে। কখনো দেখা যাবে না যে প্রশ্নবোধক অ্যাসার্টিভ সেন্টেন্সের শেষে প্রশ্নবোধক চিহ্ন আছে, একমাত্র এটাই। হ্যাঁ, আরেকটা হচ্ছে আশঙ্কা অর্থে ব্যবহার হয়, কথা বুঝছো? ধরে নাও যে গতকাল তুমি কি করতেছিলা, কলেজ থেকে বাসায় ফিরতেছিলা, কথা বুঝছো, হঠাৎ করে তোমাকে একটা পাগলা কুত্তা তোমার পিছনে দৌড়ানো শুরু করছে, তুমি কোনো রকম করে নিজেকে সেভ করছো, কথা বুঝছো? তাহলে ইয়েস্টারডে হোয়াইল আই ওয়াজ রিটার্নিং ফ্রম কলেজ, গতকাল আমি যখন কলেজ থেকে কি করতেছিলাম, ফিরতেছিলাম, এ ম্যাড ডগ র্যান আফটার মি, মানে কি একটা পাগলা কুত্তা আমার পিছনে মানে ধাওয়া করেছিল, কথা কি বুঝছো? হোয়াট ইফ দ্য ডগ বাইটস মি, মানে হ্যাঁ, মানে কি হতো যদি কুকুরটা আমাকে কামড় দিত, কথা বুঝছো না? নাই, ধরে নাও তুমি খুব স্পিডে মোটরসাইকেল চালাচ্ছ, বাই চান্স একটা মোটরসাইকেল এসে তোমাকে এই ধাক্কা দিতই, মারা খালি কোনো রকম করে কানের গোড়া দিয়ে বেঁচে গেছো, হ্যাঁ, কথা বুঝছো? এখন তোমার যদি বলা হয় মোটরসাইকেলটা যদি আমাকে লাগাই দিত তাহলে কি হতো, সরাসরি হাসপাতালে, কথা বুঝছো? এই ক্ষেত্রে কি হবে? হোয়াট ইফ দ্য মোটরসাইকেল হিট মি, কথা বুঝছো? মোটরসাইকেলটা হিট করলে কি হতো? তাহলে বুঝতে পেরেছ? দুইটা অর্থে, একটা হচ্ছে কারো অভিব্যক্তি জানানো, আর একটা হচ্ছে আশঙ্কা প্রকাশ করা, কথা কি বুঝছো? কি হতো আমি যদি সেখানে মনে করো যে ধাক্কা খেতাম, এইরকম আর ক্ষেত্রে কেলে, বুঝে গেছে? আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্সের শেষে প্রশ্নবোধক চিহ্ন কোথাও দেওয়া থাকবে না, একমাত্র এটা দিয়ে দেওয়া থাকবে। কি বুঝতে পেরেছ? এরপরে কয় নাম্বার? 6 নাম্বার, তাই তো? এটা খুব সোজা তোমাদের, এবার লক্ষ্য করে 6 নাম্বারে আমি কি দিব? এরপরে আমি দিলাম উড ইউ মাইন্ড, এটা একবারে আরো মজা, উড ইউ মাইন্ড, উড ইউ মাইন্ড, ঠিক আছে? কি বললাম? উড ইউ মাইন্ড, এর অর্থ কি? যদি কিছু মনে না করে। এটা কখন ব্যবহার হয়? ভদ্রতামূলক এক্সপ্রেশনের জন্য, মানে আমি তোমাকে একটা কথা বলবো, তুমি কিছু মনে করতে পারো, সেক্ষেত্রে তার আগে আমি বলে দিচ্ছি যে উড ইউ মাইন্ড, কথা বুঝছো? যদি কিছু মনে না করো, স্ট্রাকচারটা আগে নাও, স্ট্রাকচারটা আগে নাও। স্ট্রাকচারটা কি হবে? এইখানে থাকবে গ্যাপ, কি থাকবে? এখানে থাকবে গ্যাপ, এখানে থাকবে কি? উড ইউ মাইন্ড এখানে, তারপরে এরপরে ভি1, কি ভি1 প্লাস আইএনজি, এরপরে কি অবজেক্ট এক্সটেনশন, আর শেষে কি রাখবে? প্রশ্নবোধক চিহ্ন। কি কষ্ট বুঝা গেছে? দেখেন, যদি থাকে আইএনজি, কি থাকে? আইএনজি, শেষে যদি থাকে প্রশ্নবোধক, ঠিক আছে? তাহলে কি হবে? উড ইউ মাইন্ড। তবে এই ক্ষেত্রে যদি থাকে আইএনজি, শেষে যদি থাকে প্রশ্নবোধক, দুইটা জিনিস ব্যবহার হয়, একটা হোয়াটস ইট লাইক, আরেকটা হচ্ছে উড ইউ মাইন্ড, ঠিক আছে? আরেকটা কি? একটা হচ্ছে হোয়াটস ইট লাইক, আরেকটা হচ্ছে উড ইউ মাইন্ড, কথা বুঝছো? তাহলে আমরা একসাথে দুটো স্ট্রাকচার নিয়ে নিই। তাহলে এখানে আরেকটা লিখে দিলাম যে হোয়াটস ইট লাইক, তবে দুইটাকে একই বড়া করে যাবে না, স্ট্রাকচার একই হলেও ব্যবহার কিন্তু এক নয়, কথা বুঝছো? আচ্ছা, এটা উড ইউ মাইন্ড ব্যবহার হয়, উড ইউ মাইন্ড ব্যবহার হয় ভদ্রতামূলক অনুমতি পেতে, কথা বুঝছো? আর হোয়াট ইজ লাইক ব্যবহার হয় অনুভূতি প্রকাশ করতে। হ্যাঁ, মানে একটা হচ্ছে উড ইউ মাইন্ড হলো অনুমতি, আর হোয়াট ইজ লাইক হলো অনুভূতি। নদীতে সাঁতার কাটলে কেমন হয়, কথা কি বুঝছো? আচ্ছা, এই যে আমরা এই যে গতকাল যে গেলাম, কথা বুঝছো, সুইমিং পুলে, এখন যদি বলা হয় যে আমি কখনো সুইমিং পুলে সাঁতার কাটি নাই, কথা বুঝলে নাই, হোয়াট ইফ
হোয়াট ইফ আই সুইমিং, এই কি বললাম, ওয়াই সুইমিং ইন দ্য সুইমিং পুল নাকি? আচ্ছা, সুইমিং পুলে সাঁতার কাটলে কেমন হয়? এক্ষেত্রে কাউকে কোনো কিছু জানতে চাও, ধরে নাও যে জিনিসটা তোমার অভিজ্ঞতাতে নাই, যেহেতু স্বপ্নও তুমি কল্পনা করতে পারবা না, কথা কি বুঝছো? সেক্ষেত্রে এটা করলে কেমন হয়? সেক্ষেত্রে ওই ক্ষেত্রে এটা হচ্ছে তোমার অনুভূতি, আরেকটা হচ্ছে অনুমতি। আচ্ছা, তাহলে আমি এখানে দুটো বাক্য দিচ্ছি, বলেন দেখি কোনটা কি হবে। তার আগে উড ইউ মাইন্ড সম্পর্কে আরেকটু বলি। ধরে নাও দরজাটা, এই যে দরজাটা আছে, এটা বন্ধ করা দরকার। কি করা দরকার? বন্ধ করা দরকার। আমি এখানে আছি, এখন তোমার একটা বান্ধবী, তুমি বললা যে দরজাটা তুমি বন্ধ করে দাও, কথা বুঝছো? এই দেখো, তুমি যে আদেশ করতেছো, ওর কিন্তু মিজাজ চলে যাবে। এখন তুমি তাকে এমন ভাবে বলবা, একটা কথা আছে গ্রামের ভাষায়, সাহালা সুগুলা কহিলে লোহাখানো কথা শুনবে, কথা কি বুঝছো? এখন তুমি তাকে বলবা যে ফ্রেন্ড, উড ইউ মাইন্ড ক্লোজিং দ্য ডোর, দরজাটা বন্ধ করলে কিছু মনে করবে কি? মনে করো তোমাকে একটা কথা বলবো, তোমার সাথে একটা বিষয় নিয়ে আলোচনা করবো, তুমি কিছু মনে করতে পারো, সেক্ষেত্রে তার আগে বলে দো উড ইউ মাইন্ড ডিসকাসিং আ টপিক উইথ ইউ, তোমার সাথে একটা বিষয় নিয়ে কথা বললে তুমি কিছু মনে করবে কি? কথা বুঝছো? ধরে নাও কারো বইটা তুমি ধার চাচ্ছ, কত নাও দিতে পারে, কথা বুঝছো? তাকে তুমি বলতেছো উড ইউ মাইন্ড ব্রোয়িং মি ইউর বুক, কথা বুঝছো? তোমাদের দিকে হয়তো আমি বেড়াতে গেছি, ঠিক আছে, আমাকে বলতে পারেন স্যার আমাদের বাসায় আসেন, এক কাপ চা খান, তাহলে উড ইউ মাইন্ড, যদি কিছু না মনে করেন এক কাপ চা খান, তাহলে কি হবে? উড ইউ মাইন্ড টেকিং এ কাপ অফ টি। কি উড ইউ মাইন্ডের বিষয়টা বুঝছেন? আর হোয়াট ইজ লাইক মানে কি? যেমন আই হ্যাভ নেভার সোয়াম ইন দ্য রিভার, মানে কি আমি কখনো নদীতে সাঁতার কাটি না, কথা বুঝছো? হোয়াটস ইজ লাইক সুইমিং ইন দ্য রিভার, মানে নদীতে সাঁতার কাটলে কেমন হয়, কি কথা কি বুঝতে পেরেছ? তাহলে আমি এখানে দুটো এক্সপ্রেশন দিচ্ছি, কোনটা কি হবে বলেন? এখানে দুটো এক্সাম্পল দিচ্ছি, এক স্ট্রাকচার কিন্তু দুটার একটাই, বুঝছেন? আচ্ছা, এক্সাম্পল ড্যাশ নাকি? আচ্ছা, এভাবে এখানে একটা দিলাম যে BORROWING borrowing me your pen, ঠিক আছে? আরেকটা দিলাম, এরপরে দিলাম যে flying a kite, KIT, কোনটা কি হবে বলেন? এটা হচ্ছে উড ইউ মাইন্ড, আরেকটা হচ্ছে হোয়াটস ইজ লাইক। কি বুঝতে পেরেছো? দুটো স্ট্রাকচার একই, এরকম দুইটা স্ট্রাকচার আর কথায় মিলে গেছিল বলো তো? একটা হচ্ছে হ্যাড বেটার, আরেকটা হচ্ছে হ্যাভ টু হ্যাজ টু তে, ওইটা একটু দেখবা যে দুটো স্ট্রাকচার কিন্তু একই, ঠিক আছে? আচ্ছা, তাহলে মোট কয়টা হইলো? 6টা হইলো। তো তোমরা কি আর কি আজকে নিবা নাকি ওই 7 চলে আসছে?